মধ্যপ্রাচ্যে কোনো সমস্যা হলেই আমাদের সবার নজর চলে যায় পেট্রোল, ডিজেল বা গ্যাসের দামের দিকে, তাই না? কিন্তু আসল বিপদটা হয়তো অন্য কোথাও লুকিয়ে আছে, এমন এক সংকট যা তেলের দামের চেয়েও অনেক বেশি মারাত্মক হতে পারে। অনেকেই হয়তো ভাবছেন যে এই সংকটের প্রভাব বড়জোর আমাদের রান্নার গ্যাসের সিলিন্ডার পর্যন্তই আসবে। কিন্তু ভাবুন তো, যে জিনিসটা আমরা সবচেয়ে সহজে দেখতে পাচ্ছি সেটাই কি আসল বিপদ, নাকি আসল সংকটটা আমাদের চোখের আড়ালেই তৈরি হচ্ছে? চলুন এবার আসল কথাটা বলি। এটা আর কোনো ভবিষ্যতের কথা না, এটা এখনই হচ্ছে। একটা ভয়াবহ খাদ্য সংকট কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। এই যুদ্ধটা এখন তেলের বাজার ছাড়িয়ে সরাসরি আমাদের খাবার টেবিলের দিকে এগিয়ে আসছে। আর এই পুরো সংকটের কেন্দ্রবিন্দুতে আছে মাত্র ২১ মাইল চড়া একটা সামুদ্রিক পথ, হরমুজ প্রণালী। পশ্চিম এশিয়ায় যে উত্তেজনা বাড়ছে তার কারণে বিশ্ব বাণিজ্যের জন্য এই অতি গুরুত্বপূর্ণ রুটটি এখন প্রায় বন্ধ হওয়ার মুখে। এটা একটা বিশাল ধাক্কা। স্ক্রিনের এই সংখ্যাগুলো দেখুন, দেখে মনে হতে পারে এগুলো শুধু কিছু ডেটা, তাই না? কিন্তু আসলে তা নয়। এই একটা মাত্র জলপথ দিয়ে পৃথিবীর প্রায় অর্ধেক ইউরিয়া, ৪৭% সালফার আর ২৭% অ্যামোনিয়া যাতায়াত করে। সোজা কথায় এই রাসায়নিকগুলোই ঠিক করে দেয় যে সারা বিশ্বের কোটি কোটি মানুষ খেতে পাবে কিনা। যদি এই সাপ্লাই লাইন বন্ধ হয়ে যায় তাহলে এর ফল হবে ভয়াবহ। বলা যায় এটা বিশ্ব কৃষি ব্যবস্থার প্রধান ধমনী। আমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবি যে সার আর তেল দুটো তো একদম আলাদা জিনিস, কিন্তু সত্যিটা হলো এই দুটো একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যা আমরা কল্পনাও করতে পারি না। চলুন দেখি কিভাবে জ্বালানি খাত আর কৃষি একে অপরের সাথে জুড়ে আছে, আর কিভাবে একটা সংকট অন্যটাকে টেনে নামায়। ব্যাপারটা খুব সহজ। সার তৈরির প্রক্রিয়াটা আসলে শুরুই হয় জ্বালানি দিয়ে। দেখুন, পৃথিবীতে সবচেয়ে বেশি যে নাইট্রোজেন সার ব্যবহার করা হয় সেটা হলো ইউরিয়া। আর এই ইউরিয়া বানানোর মূল উপাদান কি জানেন? প্রাকৃতিক গ্যাস। প্রথমে গ্যাস থেকে অ্যামোনিয়া তৈরি হয়, আর সেই অ্যামোনিয়া থেকে বানানো হয় ইউরিয়া। এই সারটাই আমাদের মাঠে ফসল ফলায়। একবার সংখ্যাটার দিকে তাকান, ৪ বিলিয়ন। মানে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ তাদের খাবারের জন্য সরাসরি এই একটা রাসায়নিক প্রক্রিয়ার উপর নির্ভর করে। ভাবুন তো, এই চীনের যে কোনো একটা জায়গায় যদি ধাক্কা লাগে তাহলে এর প্রভাবটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। দেখুন, সবাই যখন পেট্রোল ডিজেলের দাম নিয়ে চিন্তিত, তখন পর্দার আড়ালে আরেকটা সংকট কিন্তু ঘনিয়ে উঠছে, আর সেটা হলো সালফারের সংকট। এটাও সারের একটা খুব জরুরি উপাদান, আর এটা তৈরি হয় অপরিশোধিত তেল শোধন করার সময় একটা বাই প্রোডাক্ট হিসেবে। তার মানে যখন আরামকো বা রিলায়েন্সের মতো বড় বড় তেল শোধনাগারগুলো তাদের কাজ কমিয়ে দেয়, তখন শুধু তেলের উৎপাদনই কমে না, সালফারের সাপ্লাইও একেবারে ধসে পড়ে। তাহলে এই পুরো সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী কে হতে পারে? এর একেবারে সামনেই আছে ভারত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার ব্যবহারকারী দেশ। চলুন একবার দেখি ভারতের দুর্বল জায়গাগুলো ঠিক কোথায়, আর এই সংকট কিভাবে দেশটিকে খাবের কিনারায় নিয়ে যাচ্ছে। পরিস্থিতিটা যে কতটা গুরুত্বর তা এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়। মাত্র এক সপ্তাহের মধ্যে ইউরিয়ার দাম লাফিয়ে ৩৫% বেড়ে গেছে। ভারতের একটা প্রধান সার উৎপাদক কোম্পানিকে বলা হয়েছে যে তাদের গ্যাসের বরাদ্দ ৬০% কেটে নেওয়া হবে। এগুলো হলো সেই তাৎক্ষণিক আঘাত যা অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে। ভারতের অবস্থাটা কিন্তু বেশ জটিল। আচ্ছা, দেখুন, ভারত তার দরকারি ইউরিয়ার প্রায় ৮৭% দেশেই তৈরি করে। শুনে ভালো মনে হচ্ছে, তাই না? কিন্তু সমস্যাটা হলো ওই ইউরিয়া বানানোর জন্য যে প্রাকৃতিক গ্যাস লাগে সেটা কিন্তু বাইরে থেকে আমদানি করতে হয়। আর বাকি সারের ক্ষেত্রে তো কথাই নেই। প্রায় ৬০% ফসফেট আর ১০০% পটাশ সারের জন্য ভারত পুরোপুরি বিদেশের উপর নির্ভরশীল। আর এর ফল যা হওয়ার তাই হচ্ছে। সাপ্লাই চেনগুলো কিন্তু এর মধ্যেই ভাঙতে শুরু করেছে। ইফকোর মতো বড় কোম্পানি তাদের দুটো প্লান্ট বন্ধ করে দিয়েছে। পেট্রোনেটস এলএনজি চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে। আর সবচেয়ে বড় সমস্যা হলো, এই ধরনের একটা প্লান্ট একবার বন্ধ হয়ে গেলে সেটা আবার চালু করতে প্রায় ৩ থেকে ৪ সপ্তাহ লেগে যায়। কিন্তু ভাববেন না যে এই সমস্যাটা শুধু ভারতের। না, এটা একটা গ্লোবাল সংকট যা পুরো বিশ্বের খাদ্য ব্যবস্থাকেই একটা বড় ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। চলুন এর বিশ্বব্যাপী প্রভাবটা একবার দেখে নিই। বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে স্বয়ং জাতিসংঘ এই পরিস্থিতিকে কোভিড মহামারী আর ইউক্রেন যুদ্ধের মতো বড় সংকটের সাথে তুলনা করছে। যখন এমন একটা সংস্থা কথা বলে তখন বুঝতে হবে যে বিপদটা সত্যি অনেক বড়। আর এই সংকটের আজ কিন্তু সব দেশে একভাবে লাগবে না। ধনী দেশগুলোতে হয়তো খাবারের দাম অনেক বেড়ে যাবে, মানুষের মাসিক বাজেটে টান পড়বে, কিন্তু সুদান বা সোমালিয়ার মতো গরিব দেশগুলোর কথা ভাবুন, যেখানে মানুষের এমনিতেই খাবার কেনার পয়সা নেই। সেখানে দাম বাড়লে কি হবে? সেখানে সরাসরি খাদ্য সংকট, এমনকি দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ের কথা কি জানেন? তেলের বাজারের ধাক্কা সামলানোর জন্য বিভিন্ন দেশের স্ট্র্যাটেজিক রিজার্ভ থাকে,
কিন্তু সারের জন্য এমন কোনো রিজার্ভ সিস্টেম নেই। এর মানে হলো আমাদের পুরো বিশ্ব খাদ্য ব্যবস্থাটা এমন একটা অপ্রত্যাশিত ধাক্কা সামলানোর জন্য একেবারেই প্রস্তুত নয়। সংকটটা যদি লম্বা সময় ধরে চলে তাহলে পুরো সিস্টেমটাই ভেঙে পড়তে পারে। পরিস্থিতিটা এখন এমন যে আমরা সময়ের বিরুদ্ধে একটা দৌড়ে নেমেছি, কারণ কৃষিকাজের তো নিজস্ব একটা ক্যালেন্ডার আছে, তাই না? আর সেই সময়সীমা যদি একবার পার হয়ে যায় তাহলে ভয়াবহ ফসলহানি আটকানোর আর কোনো উপায় থাকবে না। দেখুন, মার্চ মাস হল সার কেনা আর ফসল বোনার পরিকল্পনা করার সবচেয়ে জরুরি সময়। এখন এই সংকটটা যদি মে বা জুন মাস পর্যন্ত গড়ায়, যখন উত্তর গোলার্ধে ধান বা গমের মতো প্রধান ফসল বোনার মৌসুম শুরু হয়, তখন কি হবে? কৃষকদের যখন সবচেয়ে বেশি সার দরকার, ঠিক তখনই তাদের হাত খালি থাকবে। আসলে এই সার সংকটের সবচেয়ে ভয়ঙ্কর দিকটাই হল এর প্রভাবটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না। পেট্রোলের দাম বাড়লে আমরা পরের দিনই সেটা টের পাই, কিন্তু সারের অভাবে যে জমিতে ফসল কম হচ্ছে সেই সত্যিটা বুঝতে আমাদের 5 থেকে 6 মাস অপেক্ষা করতে হয়, ঠিক ফসল তোলার আগ মুহূর্ত পর্যন্ত। তিলের দাম বাড়লেই সেটা খবর হয়ে যায়, সব মিডিয়ার হেডলাইন হয়। কিন্তু খাদ্যের এই সংকটটা একদম নীরবে তিলে তিলে বাড়তে থাকে, যতক্ষণ না একদিন আমরা দেখব যে দোকানের তাকগুলো খালি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের বিশ্ব খাদ্য ব্যবস্থাটা আসলে কতটা ঠুনকো। এখন আসল প্রশ্নটা হলো, আমরা কি সময় থাকতে সঠিক সংকটের দিকে মনোযোগ দেব, নাকি একটা ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করব?